ঠিক আছে, চলুন শুরু করা যাক। আজ আমরা এমন এক মহাকাব্যিক ইতিহাসের গভীরে ডুব দেব, যার শুরুটা হয়েছিল গঙ্গা নদীর সেই উর্বর তীরভূমিতে, হাজার হাজার বছর আগের কথা, যখন ভারতবর্ষ ছোট ছোট অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। ঠিক সেই সময়েই জন্ম নেয় এক বিশাল, অভাবনীয় সাম্রাজ্য, মগধ। আমাদের আজকের এই আলোচনা আমাদের নিয়ে যাবে সেই প্রাচীন যুগে, এমন এক যুগ যেখানে শক্তি, মারাত্মক কৌশল আর আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। আচ্ছা, বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেটের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, তার সেই অপ্রতিরোধ্য যুদ্ধজয়ী সেনাবাহিনী ভারতের দোরগোড়ায় এসে হঠাৎ কেন থমকে গেল? তারা একেবারে সোজা জানিয়ে দিয়েছিল, আর এক পাও সামনে নয়। এর পেছনে কারণ ছিল একটাই, একটিমাত্র সাম্রাজ্যের ভয়াবহ প্রতাপ। আর সেই সাম্রাজ্যটি হল মগধ। তো চলুন দেখা যাক কিভাবে এই পরাক্রমশালী রাজ্যের উত্থান ঘটেছিল। আমাদের প্রথম পর্ব, পৌরাণিক সূচনা, মগধ এবং জরাসন্ধের উত্থান। মগধের প্রথম দিকের রাজধানী ছিল রাজগৃহ, আর সেখানকার এক অত্যন্ত পরাক্রমশালী ও অত্যাচারী শাসক ছিলেন জরাসন্ধ। এখন এই ১৩ সংখ্যাটি কেন এত গুরুত্বপূর্ণ তা নিশ্চয় জানতে ইচ্ছে করছে। শুনুন তাহলে। জরাসন্ধের আস্ফালন চিরতরে থামাতে এক অন্ধকার রাতে কৃষ্ণ, ভীম এবং অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে রাজগৃহে প্রবেশ করেন। এরপর শুরু হয় এক ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ। টানা ১৩ দিন ধরে ভীম আর জরাসন্ধের মধ্যে এই মরণপণ লড়াই চলে। একেবারে পাহাড় কেঁপে ওঠার মতো অবস্থা। অবশেষে কৃষ্ণের ইঙ্গিতে ভীম জরাসন্ধকে আক্ষরিক অর্থে ২ টুকরো করে ফেলেন। আর এই ভয়ঙ্কর সমাপ্তির মধ্যে দিয়েই কিন্তু মগধে এক সম্পূর্ণ নতুন যুগের সূচনা হয়। এবার আসছি দ্বিতীয় পর্বে, ক্ষমতার লড়াই, বিম্বিসার ও অজাতশত্রুর রাজত্ব। রাজা বিম্বিসার তার তুখোড় কূটনীতি এবং গৌতম বুদ্ধের প্রতি সমর্থনের মাধ্যমে মগধকে রীতিমতো এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন। কিন্তু ওই যে কথায় বলে না, ক্ষমতার মোহ বড্ড ভয়ঙ্কর। বিম্বিসারের এই সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটে এক মর্মান্তিক বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। তার নিজেরই ছেলে অজাতশত্রু সিংহাসনের অন্ধ লোভে পিতাকেই বন্দী করে বসেন। ভাবা যায়, একসময় সেই প্রবল প্রতাপশালী রাজা বিম্বিসারকে তার জীবনের শেষ দিনগুলো কাটাতে হয় অন্ধ কারাগারে, তিলে তিলে মৃত্যুর প্রহার গুণে। অজাতশত্রু পরে নিজেরই চরম ভুল বুঝতে পেরেছিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তবে অজাতশত্রুর একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল রাজধানীর পরিবর্তন। রাজগৃহের মতো একটা দুর্ভেদ্য পাহাড়ি দুর্গ থাকার সত্ত্বেও তিনি রাজধানীর গুরুত্ব সরিয়ে নিয়ে আসেন পাটলিগ্রাম বা পাটলিপুত্রে। এই জায়গাটা ছিল গঙ্গা ও সোন নদীর একেবারে মিলনস্থলে। আর এই নতুন রাজধানীটি শুধু সামরিক দিক থেকেই নয়, বরং কৃষি ও বাণিজ্যের এক বিশাল কেন্দ্রে পরিণত হয়। এই একটিমাত্র নিখুঁত ভৌগোলিক পরিবর্তন মগধকে রাতারাতি উত্তর ভারতের অঘোষিত অধিপতিতে পরিণত করে। তৃতীয় পর্ব, অজেয় শক্তি, নন্দবংশ এবং আলেকজান্ডার। এরপর মগধের সিংহাসনে আসেন নন্দরাজারা। তারা ছিলেন কল্পনাতীত সম্পদের অধিকারী, আর তাদের সামরিক বাহিনী ছিল আক্ষরিক অর্থেই এক বিশাল ধ্বংসযন্ত্র। হাজার হাজার হাতি, অগণিত অশ্বারোহী আর পদাতিক সৈন্য নিয়ে গঠিত এই সেনাবাহিনী ছিল সেই সময়ের অন্যতম বড় এক ত্রাস। মনে আছে, শুরুতেই আমরা একটা প্রশ্ন করেছিলাম, ঠিক এই সেই মুহূর্ত। আলেকজান্ডার দি গ্রেটের বিশ্বজয়ী সৈন্যরা মগধের এই সুবিশাল সেনাবাহিনীর কথা শুনে প্রবল আতঙ্কে ভুগেছিল। তারা আর এক পাও এগোতে রাজি হয়নি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতাকে কেবল একটি সাম্রাজ্যের শক্তির কথা শুনেই সেদিক থেকে পিছু হটতে বাধ্য হতে হয়েছিল। আমাদের চতুর্থ পর্ব, গুরু ও শিষ্য, চাণক্য, চন্দ্রগুপ্ত এবং মৌর্য সাম্রাজ্য। নন্দরাজাদের দুর্নীতিতে ক্ষুব্ধ হয়ে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী কৌশলী চাণক্য একটি ছক কষেন আর চন্দ্রগুপ্তকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন। তাঁর এই নিখুঁত প্রশিক্ষণই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চাণক্য চন্দ্রগুপ্তকে শুধু অস্ত্র চালানোয় শিখাননি, তিনি শিখিয়েছেন রণকৌশল, রাজনীতির জটিল হিসেবনিকেশ আর নিখুঁত কূটনীতি। আর এই তিনটির অসামান্য প্রয়োগের মাধ্যমেই বহু বছরের সংগ্রামের পর চন্দ্রগুপ্ত নন্দবংশকে সমূলে উৎপাদিত করেন, প্রতিষ্ঠা করেন ইতিহাসের অন্যতম মহান সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য।
সময়ের সাথে সাথে মগধের এই রূপান্তরটা কিন্তু সত্যিই লক্ষ্য করার মতো। হরিয়ঙ্ক বংশের সময় যা ছিল একটা শক্তিশালী রাজ্য, নন্দদের সময় তা এক বিশাল সম্পদে পরিণত হয়, আর মৌর্যদের হাতে এসে এই পাটলিপুত্র হয়ে ওঠে বিশ্বের অন্যতম বৃহৎ মেগা সিটি। বিশাল বিশাল প্রাসাদ, ব্যস্ত বাজার আর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এই রাজধানী হয়ে উঠেছিল সেকালের এক জলজন্ত বিস্ময়। পঞ্চম পর্ব, রক্তপাত ও বোধিলাভ, সম্রাট অশোক এবং কলিঙ্গ যুদ্ধ। মৌর্য সিংহাসনে বসা মহান সম্রাট অশোকের রাজত্বের শুরুটা কিন্তু বেশ কঠোর এবং রক্তক্ষয়ী ছিল, কিন্তু তার এই নির্মম বিজয়াভিযানের চূড়ান্ত পরিণতি কলিঙ্গ যুদ্ধের শেষে প্রান্তর জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার মৃতদেহ আর স্বজন হারানোর কান্না তার হৃদয়কে একেবারে টুকরো টুকরো করে দেয়। তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে বিজয়ে কেবলই লাশের পাহাড় তৈরি হয়, তা কোনো প্রকৃত বিজয় হতেই পারে না। এই ভয়ঙ্কর শোক তার অন্তরে এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। এই গভীর অনুশোচনা থেকেই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। মগধ, যা এতদিন মানুষের কাছে এক সামরিক ত্রাস হিসেবে পরিচিত ছিল, তার রাতারাতি পরিণত হল শান্তি, দয়া আর মানবতার এক মহান কেন্দ্রে। অশোকের পাঠানো শান্তি ও ধর্মের দূতেরা শ্রীলঙ্কা থেকে শুরু করে সুদূর মধ্য এশিয়া পর্যন্ত পাড়ি দেন। মগধ হয়ে ওঠে প্রাচীন বিশ্বের জ্ঞান আর সংস্কৃতির এক উজ্জ্বল আলোকবর্তিকা। আমাদের শেষ পর্ব, অমর প্রতিধ্বনি, পতন এবং উত্তরাধিকার। ইতিহাসের অমোঘ নিয়ম অনুযায়ী শক্তিশালী মৌর্য সাম্রাজ্য একসময় দুর্বল হয়ে পড়ে এবং মগধ দৃশ্যপট থেকে ধীরে ধীরে ম্লান হয়ে যায়। কিন্তু এই আলোচনার শেষে এসে একটা বিষয় সত্যিই খুব ভাবায়। মগধ হয়তো রাজনৈতিক মানচিত্র থেকে হারিয়ে গেছে, কিন্তু এই ভূমিতে জন্ম নেওয়ার শক্তি, কূটনীতি, দর্শন আর মানবতার যে চর্চা হয়েছিল, তা কিন্তু ভারতীয় সভ্যতার ভবিষ্যৎকে চিরকালের জন্য গড়ে দিয়েছিল। রাজাদের উত্থান পতন আর যুদ্ধের এই মহাকাব্য আসলে আমাদের সভ্যতারই এক অমর ইতিহাস, যা আজও আমাদের পথ দেখায়। তাহলে ভেবে দেখুন তো, ইতিহাসের এত বিশাল এক উত্থান পতনের গল্প আমাদের বর্তমান সময়ের জন্য ঠিক কী বার্তা রেখে যায়।